যায় যে ফিডব্যাক। তো সুতরাং ফিডব্যাকটা কন্টিনিউ তোমাদেরকে রাখতে হবে, কিন্তু এটা মাথায় রাখবে, ঠিক আছে? এটা আমি আশা করছি যে সবার কাছ থেকে আমি ফিডব্যাক গুলো পাবো, বা মেসেজে হোক, অডিওতে হোক, যেভাবেই হোক। আর সেগুলো আমাকে কি করবে, অ্যাকচুয়াল নেভিগেশন করাতে সুবিধা করবে আমার। আমি কোন দিকে যাচ্ছি বা কোন দিকে যেতে হবে, আমাকে ক্লাসটা কিভাবে ডাইভার্ট করতে হবে বা ক্লাসটা চালন করতে হবে, তো মেসেজ করবে এটাই। আজকে যে টপিকটা আমরা পড়বো, এখানে টপিকটা তো জানোই টিচিং আছে। যাই হোক, তার আগে আমি প্রথমে তোমাদেরকে এইটা দেখাই। এইখানে তোমরা দেখলে বুঝতে পারবে যে আমাদের যে ইউজিসি নেট এক্সামটা আছে, এই ইউজিসি নেট এক্সামটাতে 10টা ইউনিট জেনারেল পেপারে আছে। এই 10টা ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটা বা একটা ইউনিট হলো টিচিং অ্যাপটিটিউড, ঠিক আছে? এই অ্যাপটিটিউড বলতে অ্যাটিটিউডের কাছাকাছি। অ্যাটিটিউড কি বলতো, মানে একটা দেখানো, মানে লোক দেখানো ভাব। আর অ্যাপটিটিউড কিন্তু লোক দেখানোর কিছু নেই। মানে অ্যাটিটিউড মানুষ ইচ্ছে করলে দেখাতে পারে, আর অ্যাপটিটিউড মানে যদি ইচ্ছে করে সে দেখাতে নাও পারতে পারে, বিকজ এটা তার ডিএনএ তে মিশে থাকতে হবে। অ্যাটিটিউড আসলে হলো দক্ষতা। মানে কারো দক্ষতা আছে, সে কিন্তু দেখাতে পারবে। কারো দক্ষতা নেই, কিন্তু সে কি দেখাতে পারবে, সে দেখাতে পারবে না। মানে কেউ বলছে যে আমি বাইক ভালো চালাতে পারি, কিন্তু সে ভালো চালাতে পারে না। ও মুখ দিয়ে বলে দিল যে সে চালাতে পারে, মুখ দিয়ে বলে দিল। এটা অ্যাটিটিউড। আর অ্যাপটিটিউড কি, তার দক্ষতা। তার যদি সত্যি সত্যি দক্ষতা থাকে, তাহলে সে কিন্তু দেখাতে পারবে। তো টিচিং অ্যাপটিটিউড, এখানে টিচিং এর দক্ষতামূলক যে বিষয়গুলো আছে সেই বিষয়টা নিয়ে পড়বো। তো এই অধ্যায়টার বা এই ইউনিটটার নাম দিয়েছে টিচিং অ্যাপটিটিউড। এটা মাথায় রাখতে হবে। আর এইটার মধ্যে আমাদের কয়েকটা সাব পার্ট আছে। এই সাব পার্ট গুলো থেকে মোটামুটি আমি এগুলো কপি পেস্ট করে রেখেছি এখানে। এখানে যতগুলো আছে না, এইখান থেকে কমপ্লিটলি কোশ্চেন আসে না। প্রায় 3টা কোশ্চেন পাওয়া যায়, বা কোনো সময় 4টা কোশ্চেনও পাওয়া যায়। একটা বা 2টা কোশ্চেন এর বাইরেও আসে। তো সেগুলো পড়ানো হবে, চাপ নেওয়ার কিছুই নেই। কোন কোন জায়গাগুলো থেকে আসে সেগুলো নিয়ে আমি ভাবার জন্য আছি। আর তোমাদের যদি মনে হয় যে আরো লাগবে, এই বিষয়টা নিয়ে জানতে চাও বা ক্লাস চাও, এগুলো করিয়ে দেওয়া যাবে, সেটা নিয়ে কোনো ব্যাপার না। কোনো টিচারই বা কোনো দাদাই, কোনো বন্ধুই, কোনো সিনিয়র, কোনো এক্সপার্টই চাইবে না কোনোদিনই যে তার স্টুডেন্ট কম নাম্বার পাক। তো সুতরাং তোমাদের থেকে আমাদের টেনশনটা বা চিন্তাটা বেশি, যে কিভাবে সবাই বেশি নাম্বার পাবে। যাই হোক, এই টিচিং এর প্রথমে আজকে এই যে এখানে নোটটা আছে, প্রথমে যেটা আছে সেটা হলো টিচিং এর মিনিং। আচ্ছা, টিচিং মিনিংটা বলতে টিচিং কি বা টিচিং কাকে বলবো, এটা সম্বন্ধে কেউ যদি 1-2 লাইন বলো বা মেসেজ করে দাও, তাহলে সুবিধা হবে আমার বুঝতে, যে কতটা তোমাদের ধারণা আছে টিচিং নিয়ে। আমি চাইছি না কোনো বুক থেকে কপি পেস্ট করে মুখস্থ বলতে হবে। হ্যাঁ, মানে কতটুকু জানো, কি জানো সেটুকু বলতে বলছি কাউকে। ঘুমিয়ে গেলে হবে না। হ্যালো, কেউ কি নাই নাকি? সুরজিৎ দেখতে পাচ্ছি আমি, এবার কিন্তু নাম ধরে ডাকতে ধরবো। আনিসা, কি হয়েছে, কি খবর? হ্যাঁ দাদা বলো। বলছি তো কিছু বলতে, চুপচাপ থাকলে হবে না। টিচিং ইজ দ্য লার্নিং প্রসেস বলতে গেলে এক প্রকার। একদম। আর অন্য কেউ বলবে? আচ্ছা ছাড়ো, আমি বলছি। টিচিং একটা সাধারণ ধারণা, এখান থেকে বা ডেফিনেশন থেকে বা এটা মিনিং কি, এখান থেকে কোনোদিনও কোশ্চেন আসেনি, আসবেও না, ভবিষ্যতেও আসবে না। তবে মোটামুটি জানিয়ে রাখা উচিত বা জানা উচিত আমাদের যে টিচিংটা আসলে কি। টিচিংটা একটা প্রসেস বা একটা সিস্টেম, যার মাধ্যম দিয়ে আমরা শিখি। এবার এটার মধ্যে কয়েকটা ক্যারেক্টার অবশ্যই থাকতে হবে, তখন তাকে আমরা টিচিং বলবো। এমনি টিচিং বলতে পারবো না। সেটা ক্যারেক্টার গুলোর মধ্যে একটা থাকতে হবে। অবশ্যই মিনিংফুল লার্নিং যেন সেখান থেকে আসে। মানে খারাপ শিখিয়ে দিলাম, আমি তোমাকে দুটা গালি শিখিয়ে দিলাম বা খারাপ কিছু শিখিয়ে দিলাম, সেটা টিচিং নয়। টিচিং মানে সেখানে কোনো মিনিংফুল, কোনো ভালো জিনিস শেখার বিষয় থাকতে হবে। আর একটা জিনিস থাকতে হবে, সেটাতে অবশ্যই কোনো মেথোডোলজি বা কোনো সিস্টেমেটিক ওয়েতে পড়াতে হবে বা শেখাতে হবে। আর সেটা অবশ্যই মোরালি এবং প্যাডাগজিক্যালি অ্যাকসেপ্টেবল হতে হবে। মোরালি বলতে এথিক্যাল বিষয়গুলো জানতে হবে।
এই ধরনের এই দুই একটা কি পয়েন্ট মাথায় রাখলেই চলবে। এখান থেকে কোনো কোশ্চেন আসে না, তাও মোটামুটি যেটা বললাম। হ্যাঁ, কে কি বলছিলে? হ্যাঁ, সব্যসাচী বলছি। দাদা ওই যে ম্যাথোডোলজির ব্যাপারটা কি বললেন একটু? মেথড বলতে কোনো সিস্টেম, মেথড বলতে কোনো সিস্টেমকে বোঝানো যায়। মেথোডোলজি মানে কোনো সিস্টেমেটিক ওয়েতে। এটা একটা উদাহরণ দিন তো দাদা। যেমন ধরো ক্লাস, তুমি কি বিএড করেছো বা ডিএলএড? হ্যাঁ, বিএড কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, বিএড যদি করেছো তাহলে টিচিং যখন করতে গেছিলে, মানে প্র্যাকটিস টিচিং, তখন মাইক্রো টিচিং হয়েছিল হয়তো, যদি হয়ে থাকে একটু, তখন বলা হচ্ছিল যে তুমি যখন ক্লাসে ঢুকবে, মানে টিচিং এর যেটা মেথড 45 মিনিটসের, যে টিচিং এ যখন তুমি করাতে ঢুকবে কোনো স্কুলে, তখন প্রথম 2-4 মিনিটের মধ্যেই যে টপিকটা তুমি পড়াবে জানো বা আজকে ডিসাইড করেছো, সেই টপিকটার সঙ্গে রিলেটেড করে কোনো কোশ্চেন করে তাদেরকে ইন্টারেস্টিং করাতে হবে। যেমন ধরো আমার সাবজেক্ট জিওগ্রাফি, আমি জিওগ্রাফি ধরো হিমালয় পার্বত্য অঞ্চল নিয়ে পড়াবো, ঠিক আছে? মানে হিমালয় তো বরফ থাকে সাধারণত, ক্লাস 6 এ ধরে নাও আমি বাচ্চাকে পড়াবো, তাহলে ওদেরকে আমি জিজ্ঞাসা করতেই পারি ঢুকেই, আচ্ছা তোমরা কি বরফ কেউ দেখেছো? তো প্রায় 90% ক্যান্ডিডেট বা স্টুডেন্ট বলবে হ্যাঁ স্যার আমরা দেখেছি বরফ। বরফ কোথায় থাকে? এই ধরনের একটা ইন্টারেস্টিং ব্যাপার করতে হবে। এই যে আমি স্টার্টিং করলাম ওদের সঙ্গে একটা গেম খেলতে স্টার্ট করলাম, সিস্টেমেটিক ওয়েতে আমি পড়াচ্ছি, এইটাই হলো মেথোডোলজি। আমি হুট করে গিয়ে বলতে পারি না এইভাবে, মানে আস্তে 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 একটা প্রসেসের মাধ্যমে যেতে হবে। তো প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা টপিকের মেথোডোলজি আলাদা আলাদা হতে পারে, ইউনিক হতে পারে, সবগুলোই অ্যাকসেপ্টেবল হতে পারে, মোস্ট অ্যাকসেপ্টেবল, মোস্ট এলিজেবল হতে পারে। যার কারণে ওই যে 60 লেসন প্ল্যান করতে হয়েছিল না বিএড এ, মনে আছে? হ্যাঁ দাদা, মনে আছে। হ্যাঁ, তো ওই লেসন প্ল্যান গুলো কেন করাচ্ছিল? আসলে করাচ্ছিল যে আমরা কিভাবে কোন মেথোডোলজিতে কোন টপিকটা পড়াবো, সেটা রেডি করা হয়েছিল সিস্টেমটা। যেমন ওখানে আমি ভুলে গেছি, অনেকদিন আগে বিএড করেছি, ওখানে কোশ্চেন থাকবে, যে প্রথমে কোশ্চেন কি থাকবে, বাচ্চাগুলো কি শিখবে, কি জানতে পারবে, এরকম অনেকগুলো বিষয় ছিল, আমি ভুলে গেছি অবশ্য। হ্যাঁ, কে কি বলছো? লেসন প্ল্যান তৈরি করতে হয় টিচিং এর আগে। হ্যাঁ, লেসন প্ল্যানটা যে করতে হয়, এই জন্যই করতে হয় ওখানে, যে তোমার প্র্যাকটিস হয়ে যাক মেথোডোলজিটা কি হবে। যেমন ধরো বাংলার একটা টিচার আর একটা বায়োলজির টিচারের কি লেসন প্ল্যান একই ধরনের হবে? হবে না, একটু আলাদা হবেই হবে। কারণ মেথোডোলজি বা সিস্টেমটা, পড়ানোর রাস্তাটা, মেথডটা বলতে এখানে সিস্টেম বা ধারাবাহিকতাটা বা প্রসেসটা আলাদা আলাদা হবে, ওটাই হলো মেথোডোলজি। মেথোডোলজি খালি শুধু মাথায় রাখো, মেথোডোলজি বা মেথড হলো এমন একটা রাস্তা বা একটা সিস্টেম যেটার মাধ্যম দিয়ে যেতে হবে। রিসার্চ মেথোডোলজি আছে, রিসার্চ করার সিস্টেম আছে, প্রসেস আছে, পূর্ব আমরা রিসার্চ মেথোডোলজি, ইম্পর্টেন্ট টপিক ওটা। আচ্ছা, পরে যেটা ইম্পর্টেন্ট টপিক বলা যায়, এখান থেকে কোশ্চেন আসে। মোটামুটি ধরো যদি 20টা শিফট হয়, তাহলে একটা শিফটে থেকে 5টা শিফটে একটা কোশ্চেন আসবে এখানে। মানে 20টা শিফটে যদি ইউজিসি নেট এক্সাম হয়, তার মধ্যে 5টা শিফটে একটা কোশ্চেন এইখান থেকেই আসবে, এইটুকুই থেকেই আসবে, এইখান থেকেই আসবে। কিন্তু কি ভাষায় আসবে, কিভাবে আসবে, সেটা বলা মুশকিল। সুতরাং এইটা ভালো করে বুঝে নিতে হবে, যে ভাষাতেই যেভাবেই কোশ্চেনটা করুক না কেন। প্রথম কি বলছে টিচিং এর অবজেক্টিভিটি, যে ডেভেলপমেন্ট করতে হবে অলরাউন্ড। কার ডেভেলপমেন্ট করাতে হবে? স্টুডেন্টের অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে হবে। একটা অন্য ভাষায় বলা যায় হলিস্টিক ডেভেলপমেন্ট, মানে কমপ্লিট ডেভেলপমেন্ট করাতে হবে। ডেভেলপমেন্ট জানো তো, বিকাশ? জানি। হ্যাঁ, তো কমপ্লিটলি ডেভেলপমেন্ট করাতে হবে একটা স্টুডেন্টের। কার মাধ্যম দিয়ে? কারিকুলামের মাধ্যম দিয়ে। এক্সাম্পল আমি বলি, কোনো একটা স্টুডেন্ট পড়াশোনায় ভালো না, আর একটা স্টুডেন্ট খুব পড়াশোনায় ভালো, কিন্তু আমাদের স্কুলে বা কলেজে তাও কিন্তু স্পোর্ট অ্যাক্টিভিটি থাকে। স্পোর্টস অ্যাক্টিভিটি থাকে না, কেন থাকে? ওটা একটা কারিকুলামের পার্ট। সিলেবাস আর কারিকুলাম কিন্তু আলাদা জিনিস। কারিকুলামের পার্ট হলো সিলেবাস, সিলেবাসের পার্ট কারিকুলাম না। কারিকুলাম অনেক বৃহৎ বড় অংশ। কারিকুলামকে এক কথায় বলি আমি, কারিকুলাম হলো এমন একটা বিষয়, তোমার স্কুলে ঢোকা থেকে চালু করে বের হওয়া পর্যন্ত যত রকমের ঘটনা ঘটে, যত রকমের যা কিছু ঘটে, সবকিছুই সিস্টেমেটিক্যালি সাজানো। এখন ওই চলছিল না কয়েকদিন আগেই, খেলাধুলা এখন তো নয় চলছে, খেলাধুলা চলছে না স্কুলগুলোতে?
এখান থেকে স্কুল থেকে ডিস্ট্রিক্টে যাবে, ডিস্ট্রিক্ট থেকে স্টেটে যাবে, অনেক রকমের অ্যাক্টিভিটি হয়ে থাকে, কুইজ কম্পিটিশন হয়, নানান রকমের সব স্কুলে হয় না এটা ঠিক, কিন্তু নানান রকমের সিস্টেমেটিক মেথড আছে বা নিয়ম আছে, নিয়ম কানুন আছে, যেগুলো কারিকুলাম। সিলেবাস তো একটা বইয়ের মধ্যে যা লেখা আছে ওগুলো পড়ে নিলেই হয়ে গেল, আমরা শুধুমাত্র ওইটুকুই ভাবি। আসলে কারিকুলামের মাধ্যমে অলরাউন্ড ডেভেলপমেন্ট করাতে হবে। তো টিচিং এর একটা মেইন অবজেক্টিভিটি কি হলো, যে স্টুডেন্টের হলিস্টিক বা কমপ্লিট ডেভেলপমেন্ট করাতে হবে সবার। তারপরেরটায় এখানে সিআর শব্দটা ভুল আছে, এখানে শেপ হবে। শেপ মানে কোনো আকৃতি, আকৃতি দিতে হবে স্টুডেন্টদের বিহেভকে, বিহেভিয়ার যে ওদের বিহেভটা আছে বা ব্যবহার গুলো যে আছে, আচার আচরণ যেগুলো আছে, এগুলোকে স্টেপিং এ নিয়ে আসতে হবে। একজন শিক্ষিত মানুষ আর একজন মূর্খ মানুষের ব্যবহার আচার আচরণের তফাৎ আছে কি নেই? আছে। কেন হয়েছে, কিভাবে হয়েছে? এই টিচিং এর মাধ্যম দিয়েই হয়েছে। কিন্তু টিচার যদি আদর্শবান হয়, ভালো মানুষ হয়, আদর্শ চরিত্রের অধিকারী হয়, তার ছাত্রগুলোও সেম টাইপের হবে, একই ধরনের হবে। শিক্ষকের যদি চরিত্র খারাপ থাকে, শিক্ষক যদি খারাপ থাকে, তাহলে ছাত্রগুলো সেগুলোই শিখবে। তো টিচিং এর একটা অবজেক্টিভিটি হলো যে আচার আচরণের পরিবর্তন ঘটবে এবং একটা সঠিক দিশা দিয়ে যাবে। ঠিক আছে, প্রথমে গেলাম হলিস্টিক ডেভেলপমেন্ট, পরেরটায় গেলাম তাদের আচার আচরণ ব্যবহার পরিবর্তন হবে। পরেরটায় বলছে এই টিচিং এর মাধ্যম দিয়েই স্টুডেন্টদেরকে মানে অ্যাডজাস্টমেন্ট করতে যে কোনো পরিস্থিতিতে এবং সুন্দরভাবে বাঁচতে শেখাবে যে কোনো পরিস্থিতিতে। একজন শিক্ষিত মানুষ যে কোনো পরিস্থিতিতে খুব ভালোভাবে, খুব তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারে। ডারউইনের মতবাদ ছিল না একটা, কে পড়েছিস? বিবর্তনবাদ, ক্লাস 9 সম্ভবত। হ্যাঁ, পড়েছি। হ্যাঁ, এই যে এইটা কিন্তু শিক্ষিত মানুষরা তাড়াতাড়ি যে কোনো জায়গায় অ্যাডজাস্টমেন্ট হয়ে যেতে পারে। শিক্ষিত মানুষরা কেন? আসলে তাদের টিচিং এর মাধ্যম দিয়ে সেটা শিখেছে, লার্নিং এর মাধ্যমে তারা সেটা শিখেছে। এখানে একটা শব্দ আছে, আচ্ছা হারমোনিকে দেখেছিস? হারমোনি কি বলতো? হারমোনি হয় না একটা গানের ইয়ে, যন্ত্র বলবো না কি বলবো, যন্ত্র। এটা হারমোনি না, হ্যাঁ, এটা ওই হারমোনি না। ওই হারমোনি না আমি জানি, কিন্তু হারমোনি যন্ত্রটা জানিস তো? হ্যাঁ জানি। ওই যন্ত্রটার কাজ কি? ওটা এক প্রকার বাদ্যযন্ত্র বলে। ওটা এক প্রকার বাদ্যযন্ত্র। ওটা কি দেয়? সুর দেয় বা সুমধুর করে তোলে। গানে সুমধুর তাল সুর সুন্দর করে তোলে। তো এই টিচিং এর একটা উদ্দেশ্য হলো হারমোনিয়াসলি করে তুলতে। যে কোনো নতুন পরিস্থিতিতে স্টুডেন্ট অ্যাডজাস্টমেন্ট করতে, বাঁচতে সুন্দরভাবে, সুরেলা তারে বলতে হারমোনিয়াসলি, যে কোনো সিচুয়েশনে, নিউ সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে বাঁচতে শিখবে, লড়াই করতে শিখবে, অ্যাডজাস্টমেন্ট করতে শিখবে। আচ্ছা, পরেরটায় স্টুডেন্টদেরকে ইনকারেজ করতে শিখতে হবে, উৎসাহ দিতে শিখতে হবে। মানে এমন কোন স্টুডেন্টকে বলা যাবে না যে তুমি পারছো না, তোমার দ্বারা হবে না, এগুলো বলা যাবে না। এবং এটা আমার ব্যক্তিগত লাইফের অনুভূতি আছে। আমি কিন্তু ভালো স্টুডেন্ট ছিলাম না বাচ্চাকালে, কিন্তু আমাকে সবসময় বলা হতো আমি ভালো করতে পারি। এটা আমি আজকে মনে হয় জীবনে প্রথমবার বলছি কাউকে, মানে আমি বাদ দিয়ে কাউকে বা অন্য ব্যক্তিকে আমি প্রথমবার বলছি। আমি সত্যি সত্যি পড়তে পারতাম ছোটবেলায়। আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা হতো। আমার পড়া মনে থাকে না, ভুলে যাই, মুখস্থ হয় না, কিন্তু আমাকে বারবার বলা হতো। এই যে বারবার বলতো, হয়তো তার কারণেই আমার আস্তে আস্তে আমি পড়ার প্রতি ঝোঁকটা ছিল বা পড়তাম। মানে মোটিভেশন না যে কোনো কিছু করাতে পারে। প্রত্যেকটা স্টুডেন্টকে ইনকারেজ করতে হবে, মোটিভেশন রাখতে হবে। এটা একটা টিচিং এর অবজেক্টিভিটি। কাউকে ডিমোটিভেট করা যাবে না, ডিমিন করা যাবে না। আরেকটা বিষয়, সেটা হলো
টিচিং এর একটা উদ্দেশ্য হলো যখন টিচিং দেওয়া হবে বা শেখানো হবে তখন এমন ভাবে শেখাতে হবে স্টুডেন্টদেরকে যে যে বিষয়গুলো সম্বন্ধে সে অবগত সেই বিষয়গুলোর সঙ্গে কানেক্টিং করে করে শেখাতে হবে, মানে রিয়েল লাইফে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে করাতে হবে। এটা একটা টিচিং এর অবজেক্টিভিটি। এই যে এখানে 4-5টার মতো মেজর পয়েন্ট আমি আলোচনা করলাম বা বললাম, এইগুলো থেকেই শব্দের ছল ছাতুরি করে ইউজিসি নেট থেকে কোশ্চেন আসে, এর বাইরে কোশ্চেন আসে না। এখান থেকেই মানে শব্দের হেরফের করে কোশ্চেনটা করে। পরের টপিকটায় যাই। পরের টপিকটায় যেটা বলা হয়েছে সেটা হলো টিচিং এর বৈশিষ্ট্য সম্বন্ধে। ম্যাগজিম বলতে এখানে বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে, মানে টিচিং এর কি কি ক্যারেক্টার আছে। আসলে এই যে অবজেক্টিভিটি গুলো আছে না, এগুলোও কিন্তু এক প্রকারের বৈশিষ্ট্য টিচিং এর। তারপরে স্পেসিফিক্যালি কিছু বৈশিষ্ট্য আছে, যেমন টিচিং যখন দেওয়া হবে তখন কঠিন জিনিসটাকে প্রথমে শেখানো হবে না, প্রথমে সিম্পল বিষয়টাকে বোঝানো হবে বা শেখানো হবে, তারপরে কমপ্লেক্সের দিকে বা জটিলের দিকে যেতে হবে। প্রথমে যে বিষয়টা সে জানে, তারপরে সেটা জানে না বা স্টুডেন্ট যেটা জানে না সেটাকে জানাতে হবে। যে বিষয়টা সে প্রথমে দেখেছে তারপরে সেই বিষয়টা নিয়ে শেখাতে হবে, জানাতে হবে। তারপরে যেটা সে দেখে নাই, জানে নাই, সেটাকে শেখাতে হবে বা দেখাতে হবে বা সেটা নিয়ে আলোচনা করতে হবে বা সেটা নিয়ে টিচিং দিতে হবে। মানে মূর্ত থেকে বিমূর্ত আর কি। প্রথমে হোল একটা কনসেপ্ট দিয়ে দিতে হবে উপরে, তারপরে সেটাকে ভেঙে ভেঙে পাট করে দিতে হবে। এইখানে কিন্তু এই পয়েন্টটায় কিন্তু অনেকে ভুল করে যায়। মানে স্টেটমেন্ট হয় না, স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 কোশ্চেন গুলো দিয়ে দেয় যে এখন রিসেন্টলি। তো 4 নম্বর পয়েন্টটা একটু বলবে? কোনটা? এনকারেজ দ্য স্টুডেন্ট, ওই যে যেটা। আচ্ছা, ইনকারেজ দ্য স্টুডেন্ট বলতে লার্নিং করতে, শিখতে, ভাবতে, চিন্তা করতে, প্রবলেম সলভ করতে, যত রকমের। একটা টিচারের কাজ কি? একটা টিচারের মেন কাজ বা উদ্দেশ্য হলো, টিচিং এর উদ্দেশ্য হলো একটা স্টুডেন্টকে যত রকম ভাবে পারা যায় সাহায্য করা, মোটিভেটেড করা, নতুন ভাবে ভাবতে বলা, নতুন প্রবলেমের সলিউশন করতে বলা। এই যে বিষয়গুলো, এইটাকে এক শব্দে বলা যায় এনকারেজ। আমরা সাধারণত মোটিভেশন শব্দের সঙ্গে খুব পরিচিত, তার একটা সিমিলার ওয়ার্ড হলো এনকারেজ করা। বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। আচ্ছা, এই যে এই পয়েন্টটা বললাম, এইটাই কিন্তু অনেকে ভুল করে যায়। এটাই ভুল করে যায়, হোল টু পার্টে হয়। এখানে পার্ট টু হোল করে দেয় অনেকে। বুঝতে পেরেছো? তারপরে একটা আছে পার্টিকুলার টু জেনারেল, মানে প্রথমে এই দুইটা পয়েন্ট না হুবহু মুখস্থ রাখতে হয়। আমি খুব নিজেও ভুলে যাই। হোল টু পার্ট হবে না, পার্টিকুলার টু জেনারেল হবে। এই দুটো একটু মনে রাখবে, আমি নিজেও ভুলে যাই মাঝে মধ্যে। তারপরে তোমাকে যেটা বলেছে সেটা হলো যে ফিজিওলজিক্যাল টু লজিক্যাল। ফিজিওলজি মানে জানো তো? ফিজিওলজি বলতে শারীরিক থেকে লজিক্যাল, মানে শক্তি, দেহের শক্তি বা শারীরিক শক্তি থেকে লজিক্যাল হতে শেখাবে টিচিং এর এটা একটা বৈশিষ্ট্য। পরেরটা হলো অ্যানালিসিস করতে শেখাবে, অ্যানালিসিস টু সিনথেসিস করাবে। অ্যানালিসিস মানে জানা আছে, অ্যানালিসিস মানে কোনো বিষয়কে ভেঙে ভেঙে দেখা, আর সেই ভেঙে ভেঙে দেখাগুলো থেকে আবার সম্পূর্ণ রূপ একটা দেওয়াটাই হলো মানে সিনথেসিস। দাদা, হ্যাঁ, মানে ভেঙে ভেঙে দেখাটা হচ্ছে অ্যানালাইসিস, আর সেটাকে জুড়ে দেওয়া হচ্ছে সিনথেসিস, তাই তো? একদম মানে পার্ট করে ভাঙতে হবে প্রথমে, তারপর জুড়ে দিতে হবে। একদম। তারপরেটা হলো এমপিরিক্যাল নলেজ। এমপিরিক্যাল বলতে জানা আছে? এমপিরিক্যাল হলো প্র্যাকটিক্যাল নলেজ, বা যেটা সেটা অবজার্ভ করেছে বা হাতে নাতে দেখেছে বা অনুভব করেছে, প্র্যাকটিক্যাল বিষয়টার সঙ্গে জড়িত। তারপরে যেটা আছে সেটা হলো রেশনাল নলেজ। রেশনাল নলেজ বলতে লজিক্যাল আর কি, তার্কিক বিষয় বা অ্যাবস্ট্রাক্ট বিষয়টা, মানে যেটা সে প্র্যাকটিক্যাল করতে পারছে না। প্রথমে প্র্যাকটিক্যালি ওকে বোঝাও, দেখাও, প্র্যাকটিক্যাল বিষয়গুলো যেগুলো সম্বন্ধে সে অবগত সেগুলো সম্বন্ধে জানাও। তারপরে যেমন ধরো তার বডি সম্বন্ধে আগে তুমি তাকে শিক্ষা দিলে,
তারপরে তুমি ওকে দাও যে বডির উপরে ভেতরে জড়িত আছে মন, কিন্তু মনকে তো আমরা রেশনালি বা প্র্যাকটিক্যালি দেখতে পাই না, ধরতে পারি না, তাই না? প্রথমে এমন বিষয়গুলো শেখাতে হবে যেগুলো প্র্যাকটিক্যালের সঙ্গে জড়িত, তারপরে যেগুলো প্র্যাকটিক্যালের সঙ্গে জড়িত না, অ্যাবস্ট্রাক্ট বিষয়, সেগুলো জানাতে হবে। মানে ওই যে মূর্ত থেকে বিমূর্ত আর কি। আচ্ছা, আরেকটা এখানে টিচিং এর বৈশিষ্ট্য, সেটা হলো এনকারেজমেন্ট টু সেলফ স্টাডি। স্টুডেন্টকে নিজে থেকে বেশি পড়তে বলতে হবে, এটা বলতে হবে। মানে আমি সবকিছুই করে খাইয়ে দিচ্ছি, এমনটা করলে হবে না। স্টুডেন্টকে নিজেকে একটু পড়তে বলতে হবে, আর স্টুডেন্ট যদি নিজে থেকে একটু বেশি পরিশ্রম করে তাহলে সেটা তার লার্নিংটা সব থেকে বেশি ভালো হয়। আর এটা টিচিং এর তো কাজ হলো তাকে লার্নিং দেওয়া। তো লার্নিংটা সব থেকে বেশি কখন হবে? যখন স্টুডেন্ট খানিকটা সেলফ স্টাডি করবে, খানিকটা টিচারের কাছ থেকে নেবে। বোঝা গেছে? দাদা এখানটা বলবে তো ফ্রম এম্পিরিক্যাল নলেজ টু রেশন নলেজ, ওইটা ভালো করে শুনতে পেলাম না। আচ্ছা, এম্পিরিক্যাল শব্দটা সম্বন্ধে আগে তোমাকে জানতে হবে। এম্পিরিক্যাল মানে হলো প্র্যাকটিক্যাল যেগুলো বিষয়। এম্পিরিক্যাল শব্দটার সঙ্গে তুমি মাথায় খালি রাখো যে এম্পিরিক্যাল ইট মিনস এটা প্র্যাকটিক্যাল বিষয় বা ভৌতিক বিষয়। এবার রেশনাল বলতে এখানে লজিক্যাল, যেটা প্র্যাকটিক্যাল নেই। রেশনাল বলতে বৌদ্ধিক জ্ঞান, যেটা বৌদ্ধিক জ্ঞান যেটা বলতে পারো, একদম আর বলতে পারো। এম্পিরিক্যাল নলেজ মানে হচ্ছে যেটা আমরা সেন্স এক্সপেরিয়েন্সেস এর যে মানে পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে পাচ্ছি। হ্যাঁ, এটা যার আমাদের কারণে আমি একটা লাইনও বললাম যে মূর্ত থেকে বিমূর্ত আর কি বলতে পারো। বুঝতে পারলে? হ্যাঁ, এটাই বোঝাচ্ছে, মানে এম্পিরিক্যাল নলেজটা হচ্ছে তো মূর্ত, আর রেশনাল নলেজটা হচ্ছে বিমূর্ত। একদম একদম একদম। আসলে এইখানে যে আমি তো বললাম না একটু আগেই যে ইউজিসি নেট যে কোশ্চেন গুলো করে না, ওরা শব্দের ছল চাতুরি করে। সেই সব ভোকাবুলারি যদি মোটামুটি ঠিকঠাক থাকে, এবার হলো দুনিয়া জুড়ে ভোকাবুলারি না, তোমার যেসব বিষয়গুলো আছে, যেগুলো বিষয় থেকে কোশ্চেন বা যেগুলো টপিক থেকে কোশ্চেন আসে, সেসব বিষয়গুলোর যদি ভোকাবুলারি তোমার কাছে স্ট্রং থাকে কিনা, আর তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তুমি কিন্তু খুব সহজে আনসার করে বেরিয়ে যাবে। আসলে এটা একটা কমন বৈশিষ্ট্য ওদের, ওরা শব্দের ছল চাতুরিগিরি করে। এইটা বুঝতে শিখতে হবে। দাদা তারপর একটা, আচ্ছা, তারপর একটা বললাম, তোমার মনে হয় কেটে গেছিল। তারপর একটা বললাম যে স্টুডেন্ট টিচিং এর একটা বৈশিষ্ট্য, স্টুডেন্টকে অলওয়েজ সেলফ স্টাডিতে মোটিভেটেড করতে হবে বা এনকারেজ করতে হবে। কারণটা হলো এখানে, যদি আমি সমস্ত কিছু তোমাকে মানে পড়িয়ে দিই, শিখিয়ে দিই, বুঝিয়ে দিই, ঠিক আছে, তাহলে তোমার মনে থাকবে, কিন্তু শর্ট টাইমের জন্য। এবার ধরো তুমি এম্পিরিক্যাল নলেজ বা এম্পিরিক্যাল বিষয়টা কি আমি একটু বললাম, তোমার একটু মোটামুটি ধারণাটা ক্লিয়ার হলো। ধরো আধো হয়ে থেকে গেল, ধরে নাও প্র্যাকটিক্যালি যে আমি আধো হয়ে থাকলো, ঠিক মতো ক্লিয়ার হলো না, নেটওয়ার্কের জন্য হতে পারে, বা আমি ঠিক মতো বোঝাতে পারলাম না, বা তোমার কোনোভাবে তুমি বুঝে উঠতে পারছো না। এবার তুমি কি করলে, সেটা একটু গুগলে গিয়ে সার্চ করলে, বিষয়টা জানলে, বুঝলে, বোঝার চেষ্টা করলে, তোমার কিন্তু নলেজটা আরো বেশি ইনক্রিজ হবে, রিচ হবে, পরিশুদ্ধ হবে, পরিপূর্ণ হবে। তো এইটাই এখানে বলা হয়েছে টিচিং এর একটা বৈশিষ্ট্য, সেলফ স্টাডি করতে এনকারেজ করতে হবে। বোঝা গেল? হ্যাঁ ওকে। এই যে এখানে কন্টিনিউম অফ টিচিং, এটা একটা ল্যাটিন শব্দ কন্টিনিউমটা। এটার অর্থ হলো একটা না, বা কন্টিনিউয়াসলি যেটা আমরা বলি, ঠিক আছে, বা ধারাবাহিকতা। এই টিচিং এর না ধারাবাহিকতা আছে, ফেজ আছে। এই টিচিং এর ফেজ চারটা টোটাল। এই চারটা যে ফেজ আছে বা ধারাবাহিকতা আছে বা স্তর আছে বা কন্টিনিউম আছে, এই চারটা সম্বন্ধে একটু করে বেসিক নলেজ রাখতে হবে। কারণটা হলো যে আমি দেখেছি একবার কোশ্চেন এসেছিল ওই ম্যাচিং করা করি ব্যাপারগুলো আসে না, কোশ্চেন গুলো ম্যাচিং করার। তো ওখানে দিয়ে দিয়েছিল ইনস্ট্রাকশন, দিয়ে দিয়েছিল টিচিং, কন্ডিশনিং দিয়ে দিয়েছিল, ঠিক আছে, এরকম করে ম্যাচ করতে বলেছিল। ইনস্ট্রাকশনটা কি? আসলে ইনস্ট্রাকশন কিছুই না, শুধুমাত্র নিয়ম নীতি বলে ছেড়ে দিল, দ্যাটস ইট। ইনস্ট্রাকশন মানে তো এটাই, তাই না?
আর টিচিংটা কি? টিচিং এর সঙ্গে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন জড়িয়ে থাকবে। একটু আগেও একটা আমি শব্দ বলেছিলাম বা একটা কথা বলেছিলাম যে টিচিং এর কিন্তু একটা কমন বা একটা ভাইটাল বৈশিষ্ট্য হলো বা উদ্দেশ্য হলো যে মানুষের বিহেভকে চেঞ্জ করবে। যা টিচিং ভালো হবে তার অবশ্যই লার্নিং ভালো হবে, লার্নিং ভালো হলেই তার বিহেভ চেঞ্জ হবে। আর কন্ডিশনিং কি? কন্ডিশনিংটা এমন একটা বিষয়, মডিফিকেশন করে দেবে বিহেভটার এমন ভাবে যেটা এক্সট্রিমলি বিহেভ করে ফেলবে, মানে এতটা লজিক করে ফেলেছে। যেমন ধরো বইয়ে লেখা আছে যে মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু এতটাও কন্ডিশনিং হয়ে গেছে, এতটা এক্সট্রিম লেভেলের টিচিং পেয়ে গেছে যে ও কোনো দিনই কোনো জায়গায় মিথ্যা কথা বলছে না। দেখো ভাই, মিথ্যা কথা যদি তুমি ছোটখাটো না বলো, আমি এনকারেজ করছি না, কিন্তু যেটা বাস্তব, তুমি কিন্তু অনেক সময় অনেক বিপদে পড়তে পারো, তাই নয়? বাস্তব যেটা। তো যদি এক্সট্রিম লেভেলের কেউ যদি বেশি এক্সট্রিম লেভেলের বিহেভটা চেঞ্জ করে ফেলে, বা যেই টিচিং এর মাধ্যম দিয়ে বা টিচিং এর যেই ধারাবাহিকতার মাধ্যম দিয়ে স্টুডেন্টের বা লার্নারের বিহেভটাকে এক্সট্রিম লেভেলে চেঞ্জ করিয়ে দেওয়া হয়, তখন সেটাকে কন্ডিশনিং বলে। আর ইনডক্ট্রিনেশন যেটা, ইনডক্ট্রিনেশনটা হলো আরো খারাপ, টেরোরিজম এর উদাহরণ। টেরোরিজম এর উদাহরণ যেমন এখানে বিলিভ সিস্টেমটাকেই চেঞ্জ করে দেওয়া হয়, পুরো আইডিওলজিটাকে, আইডিয়াটাকে তছনছ করে মডিফিকেশন করে চেঞ্জ করে দেওয়া হয়। টেরোরিজম বললাম না মাথাটা? টেরোরিজমদের আসলে এটা তো মানুষ। এটা দাদা এটার সাথে কি ব্রেন ওয়াশ? ব্রেন ওয়াশ, কারেক্ট, একদম ব্রেন ওয়াশ। এটা একদম পুরো ব্রেন ওয়াশ। টেরোরিজম মানেই তো ব্রেন ওয়াশ করেই তো তাদেরকে করানো হচ্ছে। যথেষ্ট অনেকে এডুকেটেড থাকে ওখানে, কিন্তু তাদের ব্রেন ওয়াশটা এমন হয়ে গেছে যে তাদেরকে মানে আর পশু তুল্য হয়ে যায় আর কি। প্রথমে থাকলো প্রথম হালকা লেভেল ইনস্ট্রাকশন, মানে নিয়ম নীতি বলে ছেড়ে দিল, দ্যাটস ইট। পরেরটা টিচিং প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের সঙ্গে জড়িত থাকবে। তারপরে কন্ডিশনিং, কন্ডিশনিংটা হলো টিচিং এর পরে আর ব্রেন ওয়াশের মিডিলে, মানে অতিরিক্ত বিহেভটা এক্সট্রিম লেভেলে চলে গেছে। আর ইনডক্ট্রিনেশন যেটা সেটা হলো ব্রেন ওয়াশ টাইপের, মানে পুরো বিলিফ সিস্টেম, তার আইডিওলজি সমস্ত কিছু চেঞ্জ করে দেয়। এগুলো টিচিং এর ধারাবাহিকতা বা ফেজ বলা যেতে পারে, এক প্রকারের কন্টিনিউয়াম। আচ্ছা, এখান থেকে কোশ্চেন একবার দুবার এসেছে এই জায়গাটা থেকে। প্রথমে না, মানে প্রথম কালে, অনেকদিন আগে, ধরে নাও 200-300 বছর আগে, টিচিং কে বাইপোলার বলা হতো। বাইপোলার কেন বলা হতো? কারণ তখন মনে করা হতো যে টিচিং এ মানে টিচার আর স্টুডেন্ট থাকবে, দ্যাটস ইট। উদাহরণ দিই, আজকে থেকে 500 বছর আগে গুরুকুল সিস্টেম ছিল না? গুরুকুল সিস্টেমে শুধুমাত্র গুরু থাকতো আর স্টুডেন্ট গুলো থাকতো। গুরু যা মুখে বলতো, স্টুডেন্টরা সেগুলো শুনতো, সেগুলো লার্নিং করতো, সেগুলোকে অ্যাডপ্ট করতো, দ্যাটস ইট। বাইপোলার, আর কিছু নেই, মিডিলে কিছু ছিল না। তারপরে ট্রাইপোলার আসলো। ট্রাইপোলারে কি বলা হলো রিসেন্টলি? টিচার থাকবে, লার্নার বলতে স্টুডেন্ট থাকবে, আর থাকবে কারিকুলাম। কিন্তু এখন রিসেন্ট এখন বর্তমান কালে যেটা চলছে সেটা বলছে না, এটাতে 4টা জিনিস থাকতে হবে। কোয়ার্টারলি পোলার থাকতে হবে। এখানে টিচার থাকবে, এখানে লার্নার থাকবে, স্টুডেন্ট থাকবে, এখানে থাকবে কারিকুলাম। কারিকুলাম বলতে একটু আগে সিলেবাস কারিকুলাম বোঝালাম না? সিলেবাসটা হলো কারিকুলামের একটা পার্ট মাত্র, মানে স্কুলে যা কিছু ঘটনা ঘটে সমস্ত ঘটনার হলো কারিকুলামের আন্ডারে। তার মধ্যে ক্লাস হয়, বইয়ের মধ্যে লেখা থাকে যেগুলো, সেগুলো এক্সামে আসে, সেগুলো একটা সিলেবাস। আর থাকে একটা ফিজিক্যাল ক্লাইমেট। এখানে ফিজিক্যাল ক্লাইমেট বলতে এখানে এনভায়রনমেন্ট কে বোঝানো হয়েছে, আশপাশটা, বা অন্য ভাষায় যদি আমি বলি বা বলা যেতে পারে, সেটা হলো পরিবেশটা, ওখানকার বিল্ডিং বলতে পারো, ব্ল্যাকবোর্ড গুলো বলতে পারো, চেয়ার টেবিল গুলো বলতে পারো। বোঝা গেছে? ইনফ্রাস্ট্রাকচার হয় না, ওইটাই ফিজিক্যাল, যেটা ক্লাইমেটের কথা বলা হয়েছে, মানে পরিবেশটা, আশপাশের অবস্থাটা। এইখান থেকে কোশ্চেন খুব আসে। বলো।
টিচিং এর যে ধারাবাহিকতা বললে ওটা ওই ট্রেনিং আর ওই যে কন্ডিশনিং ওই ব্যাপারটা একটু বুঝতে অসুবিধা হয়েছে, একটু কারাগার বলবে? ট্রেনিং বলতে যেগুলো প্রথমে ওই যে ইনস্ট্রাকশন বলেছে না, এখানে তো নীতি বলে ছেড়ে দিচ্ছিল, তো ওই নীতিগুলোকেই আমি কিভাবে প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে পারছি ওটাই বলছি হলো ট্রেনিং। আর কন্ডিশনিংটা হচ্ছে হলো মডিফিকেশন অফ বিহেভিয়ার। তো এটা হচ্ছে হলো আমি কি করে নিজের বিহেভিয়ারটাকে ইমপ্রুভ করতে পারছি, এটাই। বা চেঞ্জ করতে পারছি। হ্যাঁ, একদম একদম। শুধুমাত্র ক্রোনোলজিক্যাল সিস্টেম যে আছে, এই ক্রোনোলজিক্যাল সিস্টেমটাকে না মাথায় রাখিও, তাহলে কিন্তু অনেকটা তোমার আনসার করতে সুবিধা হবে। 1 2 3 4। প্রবীর, বুঝতে পেরেছো? হ্যালো, মনে হয় লেফট হয়ে গেছে। দাদা ওই যে ইনস্ট্রাকশন আছে না, হুম, ইনস্ট্রাকশনটা ফর্মাল? ফর্মাল বলতে পারো, ফর্মাল বলতে পারো। ফর্মাল বলতে পারো। ইনস্ট্রাকশন কি আসলে এটা বলো তো? ইনস্ট্রাকশন মানে তুমি কি জানো? ইনস্ট্রাকশন মানে কোনো কিছু ধরো একটা নিয়ম নীতি, তাই না? আমি যেমন ইনস্ট্রাকশন তোমাদের প্রথমে কি দিয়েছিলাম বলো তো? আজকেই ইনস্ট্রাকশন দিয়েছিলাম কিন্তু আমি, যে আমার সঙ্গে কমিউনিকেশন করতে হবে। যদি মুখে নাও বলো, অডিও যদি নাও বলো, মেসেজ করো। ফিডব্যাকটা আমার সঙ্গে কন্টিনিউ রাখবে। এটা একটা ইনস্ট্রাকশন। বোঝা গেল? হ্যাঁ দাদা। ইনস্ট্রাকশনের বাংলা মানে তুমি দেখিও, বুঝতে পারবে। এই টপিকটা থেকে প্রচুর প্রশ্ন আসে। ইফেক্টিভ টিচিং যেটা, এই ইফেক্টিভ টিচিং থেকে প্রচুর প্রচুর কোশ্চেন আসে। প্রথম কথা হলো এই ইফেক্টিভ টিচিং এর বিহেভটাকে দুটা ভাগে ভাগ করা হয়। একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি, একটা মেজর, একটা মাইনর। একটা কি বিহেভিয়ার, একটা হেল্পফুল বিহেভিয়ার। এই কি বিহেভিয়ার আর হেল্পফুল বিহেভিয়ার, এই দুটোই শব্দ ব্যবহার করে থাকে ইউজিসি নেট। অনেক বইয়ে মেজর মাইনর আছে, প্রাইমারি সেকেন্ডারি আছে। যাই হোক, এই শব্দগুলোই ব্যবহার করে থাকে, তার অন্য শব্দ ওরা ব্যবহার করে না। যাই হোক, এইখানে না পাঁচটা আসে। এই পাঁচটা যে আছে এখানে, এই পাঁচটার মধ্যেই পাঁচটাই এক্সামে চলে আসে। আবার হেল্পফুলটা আসে না, সাধারণত আসে না। আর এই পাঁচটার বাইরে যা কিছু হবে তাই হেল্পফুল হয়ে যাবে। এই পাঁচটাকে একদম মাথায় মগজে ঢুকিয়ে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে দরকার পড়লে। কোশ্চেন প্রচুর আসে এখান থেকে। এটা কি সিকোয়েন্স বাই সিকোয়েন্স আছে? না না, এটার সিকোয়েন্স দরকার নেই। এটার সিকোয়েন্স দরকার নেই। প্রথমে কি বলা হচ্ছে? ইফেক্টিভ টিচিং মানে কি বলতো আসলে? কার্যকরী শিখন। একদম 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 একদম। কার্যকরী শিখন বলতে এখানে এই বিষয়টা, যেই টিচিংটা বা যেই ক্লাসটা খুব উপকারী আসবে, খুব কাজে দেবে। তো একটা টিচিং এ উপকারী হওয়ার জন্য একটা কার্যকর, এখানে লেসন ক্লিয়ারিটি বলতে বোঝাচ্ছে যে লেসনটাকে একদম সম্পূর্ণভাবে জানতে হবে, যেটা আছে। একদম একদম একদম। লেসনটা বলতে এখানে ক্লাস টপিকটা, কন্টেন্ট গুলো খুব সুন্দরভাবে বুঝে নিতে হবে, জানতে হবে। হ্যাঁ, তারপরে বলছে টিচার টাস্ক ওরিয়েন্টেশন, মানে টিচারকে যেটা কাজ দেবে, হ্যাঁ কাজ দেবে সেটাকে ভালোভাবে এখানে করে আসতে হবে। একদম। তারপরটা বলো। তারপরটা হচ্ছে ইনস্ট্রাকশনাল ভ্যারাইটি। হ্যাঁ, মানে যে যে ইনস্ট্রাকশন গুলো দেবে সেগুলো মানে বিভিন্ন প্রকার ভ্যারাইটি থাকবে। হ্যাঁ, বিভিন্ন প্রকার ভ্যারাইটি থাকবে। আসলে ইনস্ট্রাকশন ভ্যারাইটি কি? বিভিন্নতা। বিভিন্নতা মানে বিভিন্ন রকমের নিয়ম নীতি রাখতে হবে। নিয়ম নীতি দরকার পড়লে চেঞ্জ করতে হবে। ধরো আজকে আমি এইভাবে পড়াচ্ছি, তো কালকে আমি অন্য মেথডে পড়াচ্ছি, অন্য নিয়মে পড়াচ্ছি, অন্য নিয়ম নীতি করে দিলাম।
টিচারের প্রথমত লেসন ক্লিয়ারিটি থাকতে হবে, টিচারের টাস্ক ওরিয়েন্টেশন থাকতে হবে টিচারকে অবশ্যই, ইনস্ট্রাকশনাল ভ্যারাইটি রাখতে হবে, আরেকটা এঙ্গেজমেন্ট ইন লার্নিং প্রসেস, স্টুডেন্ট যেন বেশি বেশি এই লার্নিং প্রসেসিংটাতে বা এই টিচিংটাতে বা লার্নিংটাতে জয়েন করে বা এনজয় করে, এটার খেয়াল রাখতে হবে। আরেকটা হলো স্টুডেন্ট সাকসেস রেট। একটু আগেই প্রথম দিকেই আমি বলেছিলাম যে কোন কোন বিষয়গুলো ছাড়া পড়ছে বা কোন কোন বিষয়গুলো আরো এক্সট্রা পড়তে হবে, ওই টেনশনটা আমার উপরে ছেড়ে দাও। কারণটা হলো কোনো টিচারই, কোনো গাইডার, কোনো সিনিয়রই কোনোদিনই চাইবে না যে তার স্টুডেন্ট বা তার জুনিয়র ফেল করুক বা কম নাম্বার পাক। আমি কোনোদিনই চাইবো না যে তুমি ফেল করে যাও বা তুমি কম নাম্বার পাও। আমার চেষ্টা অলওয়েজ থাকবে তোমার যেন বা তোমাদের যেন সাকসেস রেটটা হাই থাকে। এই পাঁচটাকে একদম কণ্ঠস্থ করে রাখতে হবে, কণ্ঠস্থ। আর বাকি যা কিছু আসবে হেল্পফুল। মানে দাদা কি হ্যাঁ বলো দাদা বলি। হ্যাঁ বলছি কি বিহেভিয়ার গুলো হচ্ছে, প্রথমে থাকতে হবে লেসন ক্লিয়ারিটি, মানে লেসনের প্রতি একটা স্বচ্ছতা, আমার ধারণা থাকতে হবে টপিকের প্রতি। আর টিচার যেগুলো আমাকে দেবে সেগুলো আমাকে ঠিক ঠিক করে যেতে হবে। আর টিচারের মধ্যে অবশ্যই কিন্তু ইনস্ট্রাকশন গুলো থাকবে, সেগুলো বিভিন্নভাবে থাকতে হবে, যেটা বলছে ইনস্ট্রাকশনাল ভ্যারাইটি। আর এঙ্গেজমেন্ট অফ লার্নিং প্রসেস, টিচার মানে হ্যাঁ স্টুডেন্ট যেমন এরকম ফিল করে না করে যে এটা আমার হয়ে গেছে আর আমি কিছু করব না, মানে সবসময় তাকে এঙ্গেজ করে রাখতে হবে। একদম একদম একদম, যেটা এঙ্গেজমেন্ট ইন লার্নিং প্রসেস বলা হয়েছে। একদম হ্যাঁ, একদম। আর স্টুডেন্ট সাকসেস রেট, অবশ্যই স্টুডেন্টের সাকসেস রেটটা হাই থাকতে এই হবে। জায়গাটা একটু বুঝতে অসুবিধা হয়েছে। স্টুডেন্ট সাকসেস এই যে আসলে এই বিহেভ, এখানে তো আমরা টিচিং নিয়ে পড়ছি না, তো টিচিং তো একটা প্রসেস বা মেথড, একটা প্রসেস, তাই না? তো টিচিং এর বিহেভ নিয়ে পড়ছি আমরা এখানে। আর কোন টিচিং এর বিহেভ নিয়ে পড়ছি? যেই টিচিংটা হবে কার্যকারী। ওকে, এই কার্যকারী টিচিং এর বিহেভিয়ার মধ্যে বা বৈশিষ্ট্যের মধ্যে একটা জিনিস অবশ্যই হাজির থাকতে হবে, সেটা হলো সেই টিচিংটাকে আমরা অবশ্যই কার্যকারী বলবো যেই টিচিংটার ফলে বা পরে রেজাল্ট স্বরূপ স্টুডেন্টের সাকসেস রেট হাই থাকবে। এক্সাম্পল, আমি তোমাকে আজকে যে বিষয়গুলো পড়ালাম, যেমন টিচিং এর অবজেক্টিভিটি, কন্টিনিউম অফ টিচিং, ম্যাক্সিম অফ টিচিং মানে টিচিং এর বৈশিষ্ট্য, হ্যাঁ, তারপরে এই যে ইফেক্টিভ টিচিং এর বিহেভ, এগুলো যে এই যে 3-4টা আমি টপিক তোমাকে পড়ালাম, এই টপিকগুলো ও পড়ার পরে এই টপিকগুলো থেকে যদি কোশ্চিন আনসার তুমি এখনই না করতে পারো, ধরো তুমি এখনই একটা কোশ্চিন খুললে সেটের বা নেটের বা যারই হোক, দিয়ে তুমি বুঝতে পারছো কোশ্চিনটা যে এটা কিন্তু এসছে অবজেক্টিভিটিস অফ টিচিং থেকে, বুঝতে পারছো, কিন্তু আনসারটা ঠিক মতো করতে পারছো না। যদি তুমি ঠিক মতো করতে পারছো না মানে কি, তুমি সাকসেস রেটে লো থাকছো, তাহলে এখানে এই যে আমি টিচিংটা দিলাম বা ক্লাসটা দিলাম, আমি যে চেষ্টাটা করলাম, আমি কিন্তু ফেল হয়ে গেলাম, তাহলে আমার টিচিংটা কিন্তু ইফেক্টিভ হলো না, কার্যকারী হলো না। বোঝা গেল? দাদা বুঝতে পারছি। ডাউট থাকলে বলো। না বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। আবারও বলছি, এটা আমরা টিচিং এর বিহেভ নিয়ে পড়ছি, এবার কোন টিচিং এর? যেটা কার্যকারী, ইফেক্টিভ হবে। এই ইফেক্টিভ টিচিং আমরা তখন বলবো তাহলে যখন সেইখানে যে বিষয়টা নিয়ে পড়া হচ্ছে, যে টপিকটা নিয়ে, যে কন্টেন্ট গুলো নিয়ে পড়া হচ্ছে, এখানে লেসন শব্দটা ইউজ করা হয়েছে, সেই বিষয়টা বা সেই কন্টেন্টটা বা সেই টপিক গুলো বা সেই লেসনটা সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে। যদি ক্রিস্টাল ক্লিয়ার না হয় তাহলে সেটা সেই কার্যকারী টিচিং এর আওতায় পড়বে না। আর এই টিচিং এর ফলে
আমি অবশ্যই যেন কিছু কাজ করি এবং তোমাদের যেন কিছু কাজ দিই। টিচার টাস্ক ওরিয়েন্টেশন হবে, মানে টিচার খুদ নিজেও এখানে কাজ করবে। বলতে ধরো আমি এই কলম দিয়ে কিছুই করছি না, আমি খালি বলে যাচ্ছি, তুমি খুঁজেই পাচ্ছ না কোথায় যে বলছে, কোনটা জায়গায় যে বলছে, কোনটা জায়গায় যে পড়ছে। অসুবিধা হবে না? কিন্তু তুমি এই কালিটা দেখে হালকা হালকা বুঝতে পারছো যে এই জায়গাটায় আছে, তাই না? তো এখানে এই টিচার এটা একটা টাস্ক হলো আমার। আর ইনস্ট্রাকশনাল ভ্যারাইটি থাকবে, মানে বিভিন্ন রকমের নিয়ম। যেমন আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমার সঙ্গে একটু কিন্তু কানেক্টিং থাকতে হবে, সেটা তুমি অডিওতে থাকো বা মেসেজে থাকো। বোঝা গেল? তারপরে বলছে যেন কোনো স্টুডেন্ট মানে ক্লাসটা ছেড়ে না চলে যায়। এঙ্গেজমেন্ট মানে সবাইকে জড়িয়ে ধরে রাখতে হবে, বোরিং ফিল যেন না করে। ধরো ক্লাসে স্যার পড়াচ্ছে কিন্তু বাকিরা বা কেউ কেউ বোরিং ফিল করছে, ইট মিনস সেটা কার্যকরী টিচিং চলছে না। তারপরে বলছে স্টুডেন্ট সাকসেস রেট হাই থাকতে হবে। যদি লো থাকে তাহলে সেটাকে আমরা কার্যকরী টিচিং বা ইফেক্টিভ টিচিং বলবো না। আশা করছি এবার মোটামুটি ক্লিয়ার হয়েছে। এই পাঁচটা বাদ দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করে বিষয়টা ধরে নিতে হবে আর বুঝে নিতে হবে। তারপরে আমি লাস্ট মিনিটে একটা কথা বলবো, সেটার জন্য ওয়েট করো। আচ্ছা, এখন কটা বাজে? 8টা বাজতে যাচ্ছে, এটুকুই থাক। লাস্ট কথাটা বলি, আমি প্রমিস করতে পারি, উইথ গ্যারান্টি দিতে পারি, আমি যে বিষয়টা পড়াবো সেটার ক্লাসের পরে যদি কেউ 30 মিনিট আধা ঘন্টা সেই বিষয়টা নিয়ে কোনো জায়গায় বলতে নোটসে বা ইন্টারনেটে বা বইতে, গুগলে গিয়ে বা এইখান থেকে নোটসটা থেকে বা কোনো বইয়ে গিয়ে সেই টপিকটাতে যদি 30 মিনিট সময় দেয় পার ডে, আমি গ্যারান্টি দিয়ে বলছি সে নিশ্চিত 30 থেকে 35টা কোশ্চেন ফাইনালি জুনে করতে পারবে। কিভাবে করতে পারবে সেটা ও প্রথমত 1-2 মাস বুঝতে পারবে না, আফটার 1-2 মান্থ, 1-2 মাস পরে সে বুঝতে পারবে যে সে কতটা তার নিজের উপকার করছে, কারণ পাস তো তাকেই করতে হবে না। ফার্স্ট পেপারে আমার 23টা 22টা 20টা হচ্ছে, কিন্তু সেকেন্ড পেপারে আটকে যাচ্ছি, সেকেন্ড পেপারটাই হচ্ছে না আমার। সেকেন্ড পেপারটা তোমার তো ফিলোসফি মনে হয়, তাই না? 50-এর কোটাই উতরাতে পারছি না, বেশি করে 60-70 হলে। দাদা এবারে সেট তো দিয়েছিলাম, সেট দিয়েছিলাম। সেটে মানে প্রতিবারে সেটে অন্তত আমাদের সাবজেক্টের ব্যাপার 60 বেরিয়ে যায়, 60 থেকে বেরিয়ে যায়, মানে অনেকটা নাম্বারটা হাই ওঠে। কিন্তু জেনারেল পেপারে 10টা কি 11টা কথা বলা শোনার জন্য রেডি আছি, বলো। হ্যাঁ, জেনারেল পেপারে 10টা কি 11টা, বড় জোর 11টা। তোমার হ্যাঁ, খুব হাই হলে 11টা, ভাগ্যটা ভালো হলে। তোমাকে আমি প্রমিস করি জুনের জন্য, যেটা আমি একটু আগে কথাটা বললাম, যে আমি যে বিষয়টা নিয়ে ক্লাস করালাম, আজকে যেই টপিকটুকু করালাম, যেটুকুই করালাম, এটুকু নিয়ে তুমি 30 মিনিট এই নোটসটা পড়বে, গুগলে গিয়ে সার্চ করে দেখে নেবে, যে বিষয়টা বুঝতে পারবে না, যে শব্দটা বুঝতে পারবে না, সেটা সিমিলার আর কি বলছে গুগল, আর তুমি বই থেকে পড়ে নেবে। এখানে ইনকমপ্লিট না, এখানে কমপ্লিট না, ইনকমপ্লিট। এটা দেখে নেওয়ার পরে যেগুলো ডাউট ক্লিয়ার হবে, মানে ক্লাসটা করলে খানিকটা ক্লিয়ার হয়েছে, তারপরে 30 মিনিট সময় দিলে আরো খানিকটা ক্লিয়ার হলো, তারপরে যেটা তোমার সমস্যা থেকে যাবে, যেটাতে ডাউট ক্লিয়ার থাকবে, সেই বিষয়টা তুমি সেই দিনই ম্যাডামকে মেসেজ করবে বা আমাকে মেসেজ করবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব পারা যায় সেটা আমি তোমাকে পার্সোনালি কল করে আনসার দিয়ে দেবো বা মেসেজ করে উত্তর দিয়ে দেবো। মানে যদি মনে হয় যে আমাকে কল করে তোমাকে বোঝাতে হবে বা বলতে হবে, তাহলে আমি কল করে নেব। আর যদি মনে হয় না, আমি শুধুমাত্র একটা লাইন লিখলেই, একটা লাইন বলে দিলেই তুমি বুঝতে পেরে যাবে যে আসলে তুমি কোথায় মিস্টেকটা করছো বা কোথায় ভুলটা হচ্ছে, তাহলে সেটা করে দেবো, সেই মতো করে দেবো। আর এই যে প্রসেসিংটা আমি বললাম, ক্লাস, তারপরে 30 মিনিট, তারপরে প্রবলেম হলে কমিউনিকেশন করা, যোগাযোগ করা, এই যে প্রসেসিংটা আমি বললাম, এটার ফলে তোমার যদি 25-এর নিচে
25-এর নিচে যদি চলে আসে, আমি পার্সোনালি, ঠিক আছে, তোমার টাকা ফেরত দেবো। গ্যারান্টি দিলাম, রেকর্ড করে রাখো। অবশ্য রেকর্ড হচ্ছে। দাদা এই Next সব বলো। মানে নোটগুলো যেগুলো দিচ্ছ, এগুলো তো পড়বোই, এটা বাদ দিয়ে কি আরো কি নতুন কোনো ইনফরমেশন নিতে হবে? মানে নতুন কোনো গুগলে গিয়ে যদি তোমার মনে হয়, যেমন ধরো ইম্পিরিক্যাল তুমি বলছিলে বারবার, ঠিক আছে, বারবার বলছিলে ইম্পিরিক্যাল। এবার ইম্পিরিক্যালটা কি, এটা নিয়ে গুগলে একটা সার্চ মারলে একটা দুটা লাইন পেয়ে যাবে গুগলে, তাই না, ক্রোমে গিয়ে। না, সব্যসাচীর তো জানার কথা এটা। না আমি যাই জানি, হোক। আমি আমার তো যেহেতু এটা সাবজেক্টের থেকে ওইটার থেকে আমি বলছিলাম, এটার মধ্যেই তো আছে। এটা তুমি হ্যাঁ, আপনি বলছিলেন না? এটা হ্যাঁ মূর্ত অমূর্ত এগুলো তো আমাদেরই। একদম এই তো এগুলো পার্ট। অন্য কেউ কিছু বলো। কে কি বলছিলে? আনিশা, তুমি কিছু বলছিলে মনে হয়। সাবজেক্ট মানে আমি বলছিলাম আমার সাবজেক্টেই উতরাচ্ছে না, মানে 50-এর কোটা আর আমি পার করতে পারছি না। কেন তোমার যে সাবজেক্ট কি? ফিলোসফি, কিন্তু ম্যাডাম কে কোথায় বলো যে এটা? কোথায় যে তোমার 22টা 23টা হচ্ছে না? তোমার 22টা 23টা হচ্ছে তো? আমি তোমাকে 22টা 23টা থেকে 32টা 33টা করানোর দায়িত্ব নিতে পারি। দায়িত্ব বললাম। দায়িত্ব কিন্তু অনেক বড় শব্দ। ঠিক আছে দাদা। দাদা আরবারে তো আমার সেটে হয়েছে 6টা জেনারেল পেপার। তুই আর আমাকে লজ্জা দিস না। এটাই হচ্ছে জেনারেল পেপার আমি লজ্জা পাচ্ছি না পাচ্ছি, আমি। তুই আর লজ্জা দিস না আমাকে। অন্য কেউ কিছু, কারো কোনো কথা, সমস্যা? ফিল টু ফ্রি। আর কেউ কিছু বলবে না? আমি একটা জিনিস বলি, শোনো, যারা চুপ আছে তারা হয় খুব ভালো স্টুডেন্ট, না খুব খারাপ স্টুডেন্ট। যদি খুব ভালো স্টুডেন্ট হয় বা ভালো স্টুডেন্ট হয়, ভালো, খারাপ না। মানে আমি অবশ্য চুপ থাকার স্টুডেন্ট, আমি অবশ্য, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি যে চুপ থাকাটা কিন্তু টিচিং যে করায় বা টিচারের ক্ষেত্রে অসুবিধা হয়। সে প্রেডিক্ট করতে পারে না যে সে কিভাবে নেভিগেট করবে, সে কিভাবে পরিচালনা করতে পারবে। কিন্তু আমি খুদ নিজেও চুপ থাকার স্টুডেন্ট ছিলাম। তবে হ্যাঁ, চুপ থাকে তারা, যেটা বললাম, যে তারা হয় ভালো স্টুডেন্ট, না হয় খুব খারাপ স্টুডেন্ট। ভালো স্টুডেন্ট বলতে তারা কি করে, ওরা মোটামুটি সবকিছুই জানে, সবকিছুই বোঝে, কিন্তু যেইটুকু শুধুমাত্র দরকার সেইটুকু নতুন নতুন ইনফরমেশন কালেক্ট করে অ্যাড অন করে নেয় তার নলেজে। সে মোটামুটি সবকিছুই জানে, কিন্তু নতুন কিছু কিছু অবশ্যই সে পাচ্ছে বা বুঝতে পারছে বা নতুন ভাবে বুঝতে পারছে, জানতে পারছে, সেগুলোকে তার এক্সিস্টিং নলেজে অ্যাড অন করে নেয়। তো তার বেশি পার্টিসিপেশন সে মনে করে না দরকার, ও পাচ্ছে, দ্যাটস ইট, এনাফ। আর যদি সে খুব খারাপ হয়, তাহলে সে নিজেরই ভুল করছে। সে যদি খুলে কথা বলে, তাকে অবশ্যই পরিবর্তন করে তাকে অনেকটা ভালো জায়গায় তুলে নিয়ে যাও, একদম তুলায় যাবে। কারণ অসম্ভব বলে কিছুই নেই এখানে। সে পড়তে জানে, সে বুঝতে জানে, অবশ্যই তার মাস্টার ডিগ্রি আছে ধরে নিচ্ছি বা চলছে, সব তাকে দিয়ে পসিবল, 100% পসিবল। হয়তো 6 মাসে হবে না, মানে তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি যে 6 মাসে হলো না, 1 বছরে তো হবেই। আর যদি কেউ মানে 100% পার্টিসিপেট করে এবং যা নিয়ম নীতি বলা হবে সেগুলো যদি অ্যাটেন্ড করে, পার্টিসিপেট করে, অ্যাক্টিভলি এঙ্গেজ যদি থাকে, 6 মান্থ আর সাফিসিয়েন্ট। একদম আমি গ্যারান্টি নিয়ে, দায়িত্ব নিয়ে বলতে পারি যে 6 মাস যথেষ্ট। কিন্তু সেটার একটা শর্ত, তাকে ওপেন হতে হবে, তার সমস্যা কি হচ্ছে, কোথায় হচ্ছে, সেটা নিয়ে কমিউনিকেশনে থাকতে হবে টিচারের সঙ্গে বা গাইডারের সঙ্গে। দাদা একটা কোশ্চেন ছিল। বলো। হ্যাঁ, এবারে সেটে এসেছিল কোশ্চেনটা, মনে হয় সম্ভবত ওই ম্যাক্সিমাম টিচিং থেকেই হবে এটা, যে একটা প্রশ্নমালার বিষয়গুলি নিম্নলিখিত যে ক্রমে হওয়া উচিত তা হলো নির্বিশেষ থেকে বিশেষ, এ নাম্বার পয়েন্ট। বি তে দিয়েছে সহজ থেকে খুব কঠিন, সি তে দিয়েছে জানা থেকে অজানা। এখানে মিলিয়ে নাও, স্ক্রিনে আছে, ধরতে পারছো কি? সহজ থেকে কঠিন হবে। এই যে প্রথমেই তো আছে সিম্পল টু কমপ্লেক্স। প্রথম লাইনটা কি বলছে এখানে? সহজ থেকে কঠিন।
হ্যাঁ, সিম্পল টু কমপ্লেক্স। প্রথম লাইনটাই আছে। ঠিক আছে। আমি তো ওইটাই বললাম যে কোশ্চিন যে কিভাবে আসবে ওটা আমি গ্যারান্টি নিতে পারবো না, কিন্তু এই কনসেপ্ট থেকেই এইখান থেকেই আসবে, কিভাবে আসবে বলা যাবে না। সুতরাং তোমাকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, মাথা খুলে রাখতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, ধারণ করতে শিখতে হবে। দ্যাটস ইট। আমি বললাম না যে আমি গ্যারান্টি দিতে পারি বা দায়িত্ব নিতে পারি, কিন্তু দায়িত্ব তখন তার নেব না যে দায়িত্ব নিতে সুযোগ দিবে। জোর করে তো আর দায়িত্ব নেওয়া যায় না কারো। ঠিক আছে দাদা, আমার দায়িত্বটা অন্তত নাও। আমি বললাম তো তোকে আমার দুটো তিনটে কাজ বললাম। একটা হলো যে এখানে ক্লাসটা করতে হবে পার্টিসিপেটলি, এন্ড এই ক্লাসটার পরে যেসব বিষয়গুলো তোর বুঝতে অসুবিধা হবে মানে নোটটা পাওয়ার পরে, সেটা গুগলে গিয়ে সার্চ করে নিবি। তারপরেও যখন যেগুলো কোশ্চিন সন্দেহ বা ডাউটফুল থাকবে, ক্লিয়ার হবে না, সেটা নিয়ে মেসেজ করবি বা কল করবি। দরকার পড়লে আমি কল করে নেবো, না হলে মেসেজ করে দেবো, রিপ্লাই করে দেবো। দ্যাটস ইট। 6 মান্থ। তোর 6 এসছে না, তুই 26 না করাই দি। সেটাই দাদা। দাদা আমারটাও একটু দেখো। ঠিক আছে আমি তাহলে রাখছি, হ্যাঁ ক্লাসটা। স্যার আমি একটা কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি আজকে আমার ফার্স্ট ডে, ঠিক আছে? ওকে। হ্যাঁ, আমি মানে মাস্টার্স করছি, তো এই ফার্স্ট ইয়ার, তো মানে পার্ট 1। তো আমি ম্যামকে বলেছিলাম, ম্যাম আমাকে জয়েনই করে নিয়েছিলেন। তো সেই জন্য ফার্স্ট ডে আমি ভেবেছিলাম হয়তো ফার্স্ট ডে যদি ম্যাম নেন তাহলে মানে বলবো। তো এখন আমাকে তো মানে বল না কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমার সাথে তো পরিচয়টা নেই, তো ওই জন্য আমি আর কিছু বলছিলাম না। জাস্ট আমি ম্যামকে বলেছিলাম ম্যাম আমি ক্লাসটা করব। আসলে মুদ্রা কথা কি বলতো, শিক্ষা না গুরুর নাকি বলে জাত দেখতে নেই, একটা কথা আছে। আসলে কথাটার মানে হলো যে যেখান থেকে শিক্ষা পারো জোগাড় করো খালি। সমস্যা হয়েছে বল, যদি তোর মনে হয়েছে যে হ্যাঁ দাদা হয়তো সমাধান করতে পারবে বা আমার বলা উচিত, অবশ্যই নির্দ্বিধায় বলবি। ঠিক আছে। ওকে স্যার। ঠিক আছে তাহলে রাখ তোরা, হ্যাঁ।